পুরো একটা রাত নিভৃতা ঘুমের দেখা পেল না। নতুন জায়গা, নতুন বিছানা বলে কি ঘুম তার সাথে আড়ি কাটল, নাকি ব্যাপারটা অন্য? হন্য হয়ে সেই অনুসন্ধানে নেমে নিভৃতা সেই রহস্য বদলাতে পারল অবশেষে। তার সাথে ঘুমের এই মনোমালিন্য হওয়ার কারণটা খুবই গুরুতর। বিছানায় তারই পাশে শুয়ে থাকা এক সুদীর্ঘ সুদর্শন সুপুরুষ সেই কারণ। পুরো রাতটা নিবেদিতা সেই কারণের দিকেই নিজের মন এবং যোগ সবটুকু দিয়ে তাকিয়ে থাকে। না দুই চোখের পাতা এক করে, আর না ভাব করার চেষ্টা করে ঘুমের সাথে। অথচ অথচ তার সেই সম্য পুরুষ, সেই যে এক কাত হয়ে শুয়েছে আর পাশ ফেরেনি। নিবৃতা ভেবে পায় না একটা মানুষ এক কাত হয়ে কতক্ষণ শুতে পারে। শরীর ব্যথা করে না, বিরক্ত লাগে না? সে তো ঘুমের মধ্যে পুরো বিছানা কাবাডি খেলে রীতিমতো। তার এসব আজগুবি বানোয়াট কল্পনায় ভাটা ফেলল নতুন ভোরের প্রথম মুরগির ডাক। রাতের গম্ভীর নিশীথের পর নয়া দিনের মুরগির এই ডাক যেন নিবৃতার কানের পর্দা ফুটো করে মস্তিষ্কে গিয়ে বিঁধল। সে চমকে উঠে বসে পড়ল তাতে। কি শুনছে সে? হ্যাঁ, এটাই তো মুরগির ওই ডাক। তার মানে সকাল হয়ে গিয়েছে। নিবৃতা বিস্ময়ে নরণচরণ বন্ধ করে দিয়েছে। পুরো একটা রাত সে না ঘুমিয়ে কাটিয়ে দিল, অথচ টের পেলও না একটুও। কেন? নিবৃতা পাশে তাকালো। আদ্দিক এখনও আগের মতোই ঘুমিয়ে, তার লম্বা চওড়া শরীরটা ভাঁজহীন হয়ে, মাথার নিচে এক হাত পাতা। নিবৃতা ভাবে, মাথার নিচের হাতটা নিশ্চয়ই এতক্ষণ এই ভদ্রলোককে খুব বকছে। বকবেই না বা কেন? এতক্ষণ যাবৎ একটানা এটাকে এভাবে মাথায় দিয়ে চেপে রাখার কোনো মানে হয়? নিবৃতা হালকা ঝুঁকে এসে আদ্দিকের হাতটা আস্তে করে টানে, তারপর খুব ধীরে, ভীষণ যত্ন সমেতে হাতটুকু মাথার নিচ থেকে বের করে পাশে রাখে। মুখে মুচকে হাসি ফুটিয়ে আদ্দিকের দিকে তাকাতেই দেখে ছেলের চোখ খোলা। অমনি ভরকে গিয়ে চেঁচাতে নেয়, পরক্ষণে সামলায় নিজেকে, তড়িতে দূরে সরে আসে। আদ্দিক সোজা হয়, নিবৃতার দিকে ফিরে ঘুম জড়ানো ভারিক্কি গলায় বলে ওঠে, ঘুমের মধ্যে সুযোগ নিচ্ছিলে? এত খারাপ হয়েছিস? নিবৃতা এমন করে তার দিকে চাইল যেন তার এইটুকুনি ক্ষুদ্র জীবনে এর থেকে বিস্ময়ের কথা সে দুটো শোনেনি। ঠোঁট আলগা হয়ে গেল দুদিক। বিস্ময় রেশ কাটাতে ব্যর্থ হলো খুব, তাও ভাঙ্গা স্বরে বলল, উল্টাপাল্টা কথা বলবেন না তো আদিক ভাই। আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। ঘুমন্ত এক পুরুষের এতটা কাছে এসে তার মুখের দিকে ঝুঁকে গিয়েও বলছিস তোর কোনো খারাপ উদ্দেশ্য ছিল না? বিশ্বাস কি এতই সস্তা? নিবৃতা নাক ফুলালো পরপর, কণ্ঠস্বর পাল্টে গেল আচমকা। রাগত গলায় বলল, যদি খারাপ উদ্দেশ্য থেকেও থাকে তাতে কি যায় আসে? আফটার অল আমি আপনার বউ, আর স্বামীর সাথে সব রকম খারাপ কাজ করা জায়েজ আছে বউদের। আদ্দিক আড়মোড়া ভেঙে উঠে বসল। পা নামিয়ে বিছানার পাশে রাখা স্যান্ডেলে পা গলাতে গলাতে বলল, বেশ তো, সব খারাপ কাজ করা যদি জায়েজ হয়েই থাকে তবে তৈরি হয়ে নে, আমরা এখন মানুষের বাড়িতে চুরি করতে বের হব। আপনি কি আমার সাথে মজা করছেন আদিক ভাই? কিছু বলিস না? তোর সাথে কি আর আমার মজা করার মতো সম্পর্ক আমাদের তো? অচিরাত দাড়ি লটকিয়ে আদ্দিক সুর পাল্টালো তৎক্ষণাৎ। তৈরি হয়ে না, তোকে নিয়ে আজ খারাপ কাজ করতে বের হব। নিবৃত ঠোঁট কামড়ে হেসে বলল, আমার সাথে কথা ধার নিলেন অথচ পুরোটা শেষ করতে পারলেন না আদিক ভাই। আমার সাথে আপনার মজা করার সম্পর্ক নয়, বরং প্রেম মহব্বতের সম্পর্ক। এই তো এইটুকু একটা লাইন, সেটারও শেষটুকু ভুলে গেলেন। আপনি যে কি করে এতদিন এত ভালো রেজাল্ট করে এসছেন, আমার যথেষ্ট সন্দেহ আছে তাতে। একেই বলে নিজের জালে ফেসে যাওয়া। আদ্দিক ফুঁস করে নিঃশ্বাস ফেলে বলল, সকাল সকাল তোর এসব অদ্ভুত যুক্তিহীন কথা শুনতে আমি একেবারেই প্রস্তুত নই। হয় চুপ যা, আর না হয় ঘুমা। এই বলে আদ্দিককে আর পাওয়া গেল না। হাওয়ার বেগে ওয়াশরুমে গিয়ে দৌড় দিল সে। নিবৃতা এরপর হাসল কতক্ষণ। এই যে আদ্দিক তার সাথে কথায় না পেরে রাগ দেখায়, তার চোখ গরম করে, তা বেশ লাগে। কিন্তু ভালোবাসা না হোক, এই সম্পর্কটাও খারাপ না। আদ্দিক ফ্রেশ হতে হতেই নিবৃতা রান্নাঘরে এলো। সব রুম শেষে একেবারে একপাশে বড়সড় এক ঘর, তাতেই চুলাসহ রান্নাবান্নার যাবতীয় সব কিছু রাখা। কাল তুবার সাথে পুরো বাড়ি ঘুরে দেখায় সুবিধাই হয়েছে।
এখন 2 কাপ চা বানিয়ে আদ্দিককে চমকে দেওয়া যাবে। বাইরে তখন পাতলা আলোর রেশ, মুরগির ডাক এখনও থেকে থেকে শোনা যাচ্ছে। বাইরের উঠোনে রাতের বাটিটা জ্বলে আছে এখনও। নিবৃতা সেই বাতির সুইচ চেনে না, নয়তো বন্ধ করে আসতো। নিজের বাড়িতে চায়ের জোগাড় করতে হিমশিম খাওয়া মেয়ের জন্য যেন এই নতুন রান্নাঘরে চা বানানো দুঃসাধ্য ব্যাপার হয়ে উঠল। সে চায়ের পাতিল খুঁজে না পেয়ে অন্য এক মাঝারি আকারের পাতিলে পানি বসালো। এরপর খুঁজতে লাগলো চা পাতা। তাকের ওপর বয়ামের স্তূপ। সে কোমরে হাত রেখে তীক্ষ্ণ চোখে দেখছে সবগুলোকে, কিন্তু এখানের কোনোটাতেই চা পাতা নেই। তবে চা পাতা কোথায়? সে আশেপাশে তাকালো। একটা ছোট ক্যাবিনেট আছে, তবে সেটা ওপরে, নাগালের বাইরে তার। ওইটার ভেতর নয় তো? নিবৃতা ভেবে নিল, হয়তো এতেই আছে। সে 2 কদম পিছিয়ে পায়ের আঙ্গুলে চাপ দিয়ে গোড়ালি উঁচু করল। সঙ্গে সঙ্গে হাত বাড়ালো ক্যাবিনেটটা খুলতে, কিন্তু লাভ হলো না খুব একটা। অনেক চেষ্টা করল, কিন্তু ব্যর্থতা যেন আজ তার পেছন ছাড়বে না বলে পণ করেছে। অমন পাওয়া চলে 2 ফুটে লিলিপুট হয়ে 6 ফুটে হয়ে যেতে পারবে না। কণ্ঠস্বর নিবৃতার চেনা। সে কপাল কুঁচকে চেয়ে জিজ্ঞেস করল, আমাকে কোন দিক দিয়ে আপনার 2 ফুটের লিলিপুট লাগছে শুনি? উচ্চতা জানেন আমার? আদ্দিক তার কথার জবাব দেওয়ার প্রয়োজন মনে করল না। সে এগিয়ে গিয়ে তাকে পাশ কাটিয়ে তাকের ভেতর থেকে চা পাতার বয়ামটা বের করে আনলো। ও মা, এটা এখানে ছিল, আমি যে দেখলাম না। কারা মানুষ চোখে দেখবে না, এটাই তো স্বাভাবিক। ফের একই সুর। তাকে বিদ্রূপ করার কোনো উপায়ও যেন ভেস্তে যেতে দিতে চায় না আদ্দিক। নিবৃতা ভেঙচি কেটে বলল, এই কানাকেই সারা জীবন সহ্য করে যেতে হবে। আদ্দিক সেই কথা শুনল না বোধ হয়। সে নিজের মতো চা পাতা নিয়ে চুলোর পানির পাতিলে ঢালল। সেই দৃশ্যটুকু নিবৃতাকে বিস্ময়ের বাঁধনে বাঁধল আবারও। কণ্ঠেও প্রকাশ পেল খুব। চা কি আপনি বানাবেন? অন্যের হাতে বিদঘুটে তরল পান করাচ্ছে, নিজের হাতে সাধারণ চাটুকু পান করা কি বুদ্ধিমানের কাজ নয়? আদ্দিক প্রশ্ন করল নিবৃতার দিকে চেয়ে। নিবৃতা ফের মুখ কুঁচকাল। এই যে এত সুন্দর সাবলীল ভাষায় তাকে অপমান করা হলো, সে কি এখন কিছুই বলবে না? অমন সুন্দর শতনু মুখটা দেখে ভুলে যাবে সব। হ্যাঁ, তাই করল নিবৃতা। অপমানের বিপরীতে রাগ টাগ না দেখিয়ে বলল, এর আগেও তো 2 দিন আমার বানানো চা পান করেছিলেন, কোনোদিন তো এই কথা বলেননি। আজ বউ হওয়াতেই মুখের উপর অপমান করছেন, তাই না? আদ্দিক হেসে চায়ের পাতিলের দিকে তাকালো আবার। কণ্ঠে উৎসাহ তার। বউ হওয়ার সাথে অপমানের কি সম্পর্ক? অবশ্যই সম্পর্ক আছে। পুরুষ মানুষ সব থেকে বেশি মজা পায় নিজের বউকে অপমান করে, অপদস্থ করে। সিরিয়াসলি? হ্যাঁ, অবশ্যই। নয়তো দেখুন না, যখন আপনার আমার কোনো সম্পর্ক ছিল না, তখনও চাইলেই আপনি এই কথাটা বলতে পারতেন, কিন্তু তখন আপনি বলেননি আমি কষ্ট পাবো বলে। তবে এখন কি নির্দ্বিধায় বলে দিচ্ছেন? কারণ এখন তো আমি আপনার বউ হয়ে গিয়েছি, তাই না? এখন আমি কষ্ট পেলেও কি আর না পেলেও কি? নিবৃতা নাক ফুলালো। আদ্দিক ভ্রু কুঁচকে চেয়ে রইল তার দিকে। ভেবে পেল না একটা মেয়ে এত আজগবি, অসংলগ্ন, অযৌক্তিক কথা কিভাবে বলতে পারে। নিজের বউকে অপমান করে পুরুষ মানুষ কেন মজা পাবে? আশ্চর্য। এখানে মজা পাওয়ার মতো আছেটা কি? সে বিরক্ত ভঙ্গিতে দুদিকে মাথা নাড়ল। নিবৃতার অহেতুক মন খারাপকে আমলে না নিয়ে বলল, ডাইনিং রুম থেকে 2টো চায়ের কাপ নিয়ে আয়। আদ্দিকের সহজ ভাষার আদেশটুকু পছন্দ হলো না নিবৃতার। এই যে তার মন খারাপ হয়েছে, মুখ কালো করে রেখেছে, সেটা কি আদ্দিকের দেখার কথা নয়? একবার কি সে বলতে পারতো না? আমি তোকে কষ্ট দেওয়ার জন্য এই কথা বলিনি, আমি তো কেবল মজা করছিলাম। সে ব্যাকুল চোখে আদ্দিককে কতক্ষণ দেখে ডাইনিং রুমে আসে চায়ের কাপ নিতে। ডাইনিং টেবিলের পাশেই ছোট্ট আকারের একটা শোকেজ। নৈমিত্তিক প্রয়োজনীয় কাছের মালগুলো এখানে রাখা। নিবৃতা আয়না খুলে সেখান থেকে 2টো কাপ নিয়ে পেছনে ফিরতেই চমকালো। সঙ্গে সঙ্গেই চোখ মুখের অভিব্যক্তি পাল্টে গেল তার। চল হলো শক্ত আপনা আপনি। সে তাকে উপেক্ষা করে এগিয়ে আসতে চায়, তবে তাতেও বাদ সাধে। ওড়নায় টান পড়তেই কটমট করে পেছন ফিরে তাকায় সে। ওপাশে মুঠো ভর্তি ওড়না হাতে দাঁড়ানো লোকটি তখন দাঁত বের করে হাসল। বলল উৎফুল্ল স্বরে,
শুভ সকাল ভাবি। নিবৃতার মুখের অবস্থা ভয়াবহ। চোখ দুটো তার ঝলসে উঠল বৈদ্যুতের মতো, যেন দৃষ্টিতেই সে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে সামনের মানুষটাকে। নিঃশ্বাস ভারী হয়ে উঠল খুব। অন্তঃপটের ভেতর দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন আর সামলাতে না পেরে এগিয়ে গেল ধীর পায়ে। কণ্ঠে আগুনের লেলিহান শিখা ঢালল বোধ হয়। এত তপ্ত শোনালো তা। ওড়না ছাড়ুন। রাকিব ঠোঁট কামড়ে হাসল। ওড়না তো ছাড়লই না, বরং হাতের বাঁধন আটো করল আরও। নিবৃতা তাকালো সেই হাতের দিকে। নিজের পেলব হাত দিয়ে আঁকড়ে ধরল তা। তার চিকন মাঝারি আকারের নখগুলো দাবিয়ে দিল রাকিবের শক্ত হাতের খসখসে চামড়ায়। খানিকটা ভ্রু কুঁচকালো রাকিব। নিজের হাতের দিকে নজর দিল। নিবৃতার হাতের নখের আঁচড় খুব। একটু একটু তা আরও দেবে যাচ্ছে। চামড়া ছিঁড়ে মাংসতে গিয়ে আটকেছে তা। ওড়নাটা ছাড়তে বলেছি। এত চেতো কেন ভাবি? একটি তো অন্যায় ধরেছি। ভাবিদের অন্যা ধরা তো দেবদের জন্মগত অধিকার, তাই না? রাকিবের ঠোঁটে সেই পুরনো কপট হাসি। নিবৃতার রাগের পারদ এবার থার্মোমিটারও বোধ হয় ফাটিয়ে দিয়েছে। দাঁতে দাঁত চেপে তার নখ দিয়ে জোরে টান বসালো আচানক। ছিটকে সেই হাত সরে গেল অমনি। রাকিব চেয়ে দেখল, হাতের চামড়া ছিঁড়ে রক্ত বেরোচ্ছে খুব। নিবৃতার কণ্ঠস্বর বদলালো না। দ্বিতীয়বার আর এমন কিছু করলে না, এবার আমার নখ ডিরেক্ট তোর কলিজাতে হামলা করবে। দেবর হয়েছিস, দেবরের সম্মান ধরে রাখ, নয়তো এমন অবস্থা করবো যে এইবারই কেন পুরো গ্রামে আর মুখ দেখাতে পারবি না। নিবৃতা রাগে ফুঁসতে ফুঁসতে প্রস্থান ঘটালো সেখান থেকে। রাকিব তার হাত ঝাড়লো, রক্ত পড়লো মেঝেতে কয়েক ফোঁটা। সে সেই দিকে চেয়ে ফিচেল হেসে বলল, শালা এক ধানি লঙ্কা নিয়ে এসেছে। ইস কি ঝোস! দেখলেই তো শরীর জ্বলে যায়। না জানি শুলে কি করবে। দুটো কাপ আনতে এতক্ষণ? এই সময়ের মাঝে পুরো গ্রাম আমার একবার ঘোরা হয়েছে তো। নিবৃতা কাফ রাখতে রাখতে বলল, কি করব বলুন? পথিমধ্যে এক জানোয়ার এসে পথ আটকালো, তাকে না হটিয়ে তো আর আসতে পারছিলাম না। আর্ধেক চা ছেঁকে মগে রাখল। সেখানে পরিমাণ মতো চিনি আর দুধ দিতে দিতে বলল, জানোয়ার? জানোয়ার এলো কোত্থেকে? আপনাদের বাড়িতেই তো থাকে। আমি বুঝি না, খাইয়ে পড়িয়ে মানুষ বাড়িতে জানোয়ার কেন পোষে? তুই কি রকির কথা বলছিস? আর্ধেক কাপে চা ঢেলে জানতে চাইল। নিবৃতা জিজ্ঞেস করল, কে রকি? বড় চাচাদের কুকুর, বাড়ির আশেপাশে থাকে। নিবৃতা হাসল, ভাবল, হ্যাঁ, কুকুরই তো পট আটকে ছিল তার। তবে সেটা 4 পায়ের না, 2 পায়ের। চায়ের কাপ নিয়ে আদিকের পেছন পেছন নিবৃতা বেরিয়ে এলো বাড়ির উঠান পেরিয়ে। ছোট ছোট কদমে হেঁটে গিয়ে দাঁড়ালো সেই পুকুর পাড়ে। সকাল তখন 6টা হবে হয়তো। গ্রামের প্রকৃতি এখন ধীরে ধীরে ঘুম ভাঙ্গার প্রস্তুতি নিচ্ছে। পূর্ব দিগন্তে সূর্য উঁকি দিলেও আলো এখনও ঝাপসা। তার নরম সোনালি আভা ছড়িয়ে পড়েছে চারপাশে। টলটলে শিশিরে ভিজে থাকা ঘাসের ওপর দিয়ে প্রথম আলো পড়তেই তারা যেন চকচক করে উঠল। নিবৃতা অতি উৎসাহে অবলোকন করল সেই দৃশ্য। মনে হলো যেন রূপোর গুঁড়ো ছড়িয়ে দেওয়া হয়েছে সবুজ মাটির গায়ে। বড় আয়তাকার টলটলে পুকুরের জলে সকালের মিষ্টি রোদ পড়ে চিকচিক করছে যেন। শালুকের পাতাগুলো ভেসে আছে, আর তার ফাঁক গলে ছোট্ট মাছেরা লাফিয়ে উঠছে অনবরত। দূরের বাঁশঝাড়ে বাতাসের দোলায় পাতারা আলতো দুলছে, যেন প্রকৃতি নিজেই এক কমল সুর তুলছে। জেগে ওঠো, নতুন সকাল এসেছে যে। নিবৃতার গায়ে তখন মিষ্টি সমীরণের উত্তাল ছোঁয়া, কেমন এক শীত শীত ভাব। সেই সাথে গরম গরম চায়ে ঠোঁট গলা ভেজানো যেন এক অমৃত সুখ দিচ্ছে তাকে। সে ঘাটের সিঁড়িতে বসলো গিয়ে। পেছন ফিরে আদ্দিককে দেখে বলল, বসুন। আদ্দিক গাইগুই না করে ভদ্র ছেলের মতো তার পাশে এসে বসল, তবে মাঝে দূরত্ব রাখলো কিছুটা। নিবৃতা তা দেখে মৃদু হাসলো যদিও, তবে বলল না কিছু। সে চায়ে চুমুক বসিয়ে সাগ্রহে বলল, চাটা দারুণ হয়েছে। ছোট্ট করে ধন্যবাদ জানালো আদ্দিক। নিবৃতা প্রশ্ন করল, আপনি আর কি কি রাখতে জানেন? মোটামুটি সব কিছু। ও বাবা, তাই নাকি? আপনি ছেলে হয়ে সব পারেন, অথচ আমায় দেখুন, কিছুই পারি না আমি। বলে নিজে নিজেই হাসলো সে।
দেখলো আদ্দিকের সেদিকে মনোযোগ নেই। সে চা পান করছে আপন মনে। চোখের অবাধ বিচরণ পুকুরের ওই নিটল জলেতেই সীমাবদ্ধ। নিজ থেকে একা একা আর কি বলা যায় ভেবে পেল না নিবৃতা। এদিকে চাও শেষ হয়ে আসছে যে। চাটুকু শেষ হলেই হয়তো আদ্দিক উঠে পড়বে। এই সুন্দর মুহূর্তটার হয়তো ইস্তফা ঘটবে সেখানেই, কিন্তু সে যে সেটা চায় না। তাই বেশ অমনোযোগেই প্রশ্ন করল, আচ্ছা, আপনি বাংলা উপন্যাস পড়েন? না, ইংরেজি পড়া হয় সবসময়। সে কি, বাঙালি হয়ে আপনি বাংলা উপন্যাস পড়েন না? হুমায়ুন আহমেদ, শরৎচন্দ্র, বঙ্কিম, সমরেশ। মজুমদার সহ বাংলা লেখকদের কারোরই কোনো বই পড়েনি। হুমায়ুন আহমেদের বই অনেক আগে একটা পড়েছিলাম, তবে এরপর ওনার বা বাকি লেখকদের কারোরই কোনো বই পড়া হয়নি। তাহলে তো আপনি এখন সাহিত্যের আসল রসটাই আস্বাদন করতে পারেননি। আফসোস ঠিকরে পড়ল নিবৃতার কণ্ঠে। আদ্দিক কপাল কুঁচকে তাকালো তার দিকে, কণ্ঠে বিস্ময় বোধ হয়। সাহিত্যের রস? হ্যাঁ, সাহিত্যিকরা তাদের সৃষ্টিকর্মের মাধ্যমে আমাদের মধ্যে যে আবেগ বা অনুভূতি সৃষ্টি করে তাকেই সাহিত্যের রস বলে। বুঝেছেন এবার? আর আমার কাছে মনে হয় বাংলা সাহিত্য কর্মগুলো বাদ দিয়ে কেবল অন্য ভাষার সাহিত্য চর্চা করলে সেই রস পুরোপুরি আস্বাদন করা যায় না। সেক্ষেত্রে আপনিও বঞ্চিত। আদ্দিকের ঠোঁট যুগলায় মৃদু ফাঁক। সে বিস্ময় নিয়ে এতক্ষণ নিবৃতার কথা শুনছিল। সারাক্ষণ চোটপাট হইচই আবল তাবল বলা মেয়ে মাঝে মধ্যে এত গুছিয়ে কথা বলে ফেলে কি করে? এর মধ্যে আবার দুটো সত্তা নেই তো? একটা একটু পাগল পাগল, আর আরেকটা বোঝদার পরিপক্ক। কে জানে, হতেও পারে। এত অবাক হওয়ার কিছু নেই আদিক ভাই। গল্প উপন্যাস পড়তে পড়তে এইসব কথা শিখে ফেলেছি। এখানে আমার কোনো ক্রেডিট নেই। আদ্দিক হাসল। আর যাই হোক, মেয়েটা সৎ আছে বলতে হবে। মুখের ওপর সত্য বলতে পারে। আচ্ছা, সেসব বাদ দিন। আগে একটা কথা বলুন তো, আপনি কি কোনোদিন কাজিন লাভ স্টোরি পড়েছেন? না, এটা কেমন টাইপ লাভ স্টোরি? সে কি, ফেসবুকে ভাইরাল এক গল্পের জনরা এটা। আর আপনি জানেনই না? আপনি যে কত কিছু মিস করে গেলেন আদিক ভাই। শুনুন, আমি রুমে গিয়ে আমার মোবাইল থেকে আপনাকে কিছু গল্পের লিঙ্ক পাঠাবো, গল্পগুলো পড়বেন, দারুণ সেগুলো। এসব লাভ স্টোরি পরে টিনেজ বয়সের ছেলেমেয়েরা। আমাকে সব গল্প টানে না। প্রেম ভালোবাসা আপনাকে টানতে পারে, আর সেই প্রেম ভালোবাসার গল্প আপনাকে টানে না। আশ্চর্য। আদ্দিক চেয়ে রইল নিবৃতার ভীত স্পৃহ জর্জরিত চোখে মুখে। সকালের মৃদু উষ্ণ আর সোনালি রোদটা সেই মুখে রং সরাচ্ছে। তাতে মায়াবী মুখটা নজর ধরে রাখার মতো আকর্ষণীয় হয়ে উঠেছে যেন। আদ্দিক সেই চোখ মুখে বেশিক্ষণ তাকিয়ে থাকলো না। হয়তো পারল না সে। কিছু একটা মন আর মস্তিষ্কে এসে আন্দোলন করলো বোধ হয়। সে সেসব তোয়াক্কা না করে বলল, তা এত যে লাভ স্টোরি পড়িস, তুই কোনোদিন প্রেমে পড়িস না? নিবৃতাকে উৎসুক হতে দেখা গেল খুব। ঠোঁটের কোণের অপরাজিতা ফুলের মতো হাসি তারই প্রমাণ। সে বলল, জানেন, কাজিন রিলেটেড আমি অনেক গল্প করেছি এ পর্যন্ত। আর সেই সব গল্পের প্রধান ছেলে চরিত্রগুলো বরাবরই ভীষণ আকর্ষণীয়। রোদের শুভ্র ভাই, পিওর ধূসর ভাই, কিংবা অরুর তন্ময় ভাই, কেউই যেন কারো থেকে কম নয়। আমি তো একাধারে সবার প্রেমে দিশেহারা। আর সেই প্রেমই আমার মনে নতুন আন্দোলন তৈরি করে দিল ধীরে ধীরে। মন তখন নেচে উঠে বলল, তারও নাকি আমার একটা কাজিন ভাই চাই, যার প্রেমের দহনে সে পুড়ে ছাই হতে পারবে, যার উষ্ণ ভালোবাসা লুটিয়ে দিতে পারবে সবটা। কিন্তু আমার তো আবার দুকুলের কোনো কাজিন নেই। এমন কাজিন পাবো কই? মনকে বোঝালাম খুব, সেও হয়তো বুঝে নিল। কিন্তু একদিন ঘটলো বিরাট বিপত্তি। কোত্থেকে যেন আমার এক কাজিন ভাই এসে হাজির হলো চোখের সামনে। সঙ্গে সঙ্গেই কড়া নাড়লো আমার প্রগল্ভ মনে। উস্কে উঠলো বেহায়াপনটা আবার। প্রেমে পড়বার জন্য সব রকম রাস্তায় তৈরি করলো। কিন্তু দুর্ভাগ্য বলবো নাকি সৌভাগ্য, প্রেমে পা পিছলানোর আগেই আমার বিয়ে হয়ে গেল তার সাথে। আর এখন সেই কাঙ্ক্ষিত কাজিন ভাই আমার একমাত্র স্বামী। সবটুকু বলা শেষ করে নিবৃতা আদ্দিকের দিকে চাইল, তার অভিব্যক্তি বোঝার প্রয়াস। তবে আদ্দিকের দৃষ্টি তার দিক থেকে সরে গিয়েছে অনেকক্ষণ আগেই। সে দেখল সে মোবাইল নিয়ে খুব ব্যস্ত। নিবৃতা আহত হলো খুব। এই যে এতক্ষণ সে এত কথা বলল, নিজের সুপ্ত অনুভূতিগুলো ব্যক্ত করলো ব্যাকুল হয়ে। আদ্দিক কি তা কিছুই শোনেনি? নিবৃতা ঢোক গিলে মৃদু সুরে ডাকল, আদিক ভাই।
আদ্দিক তাকে হাত উঠিয়ে বলল। 1 মিনিট। তারপর কাউকে একটা কল লাগিয়ে ফোনটা কানে চাপলো দ্রুত। দরাজ গলায় জিজ্ঞেস করলো। এই ছবি তুই কোথায় পেয়েছিস? ওপাশের কথা শোনা গেল না। আদ্দিক পুনরায় বলল। কি, স্মিথের ফোনে? আর ইউ শিওর পলাশ? আদ্দিকের চোখ মুখ বিচলিত, উৎকণ্ঠিত তার কণ্ঠস্বর। নিবৃতা তাকিয়ে রইল চিন্তিত মুখে। আদ্দিক ফোন রাখতেই সে জিজ্ঞেস করলো। কি হয়েছে, কোনো সমস্যা? আদ্দিক কতক্ষণ থম মেরে বসে থেকে আচমকা অস্ফুট স্বরে বলে উঠল। আমাকে একবার ইতালি যেতে হবে, আর সেটা খুব শীঘ্রই। ফুরফুরে চিত্তে অমাবস্যা নামল তড়িৎ। মুখ কালো হলো আষাঢ়ের মেঘের মতো। চোখ কি অল্প ছলছল করল বোঝা গেল না। কেবল শোনা গেল মেয়েটার কম্পিত স্বর। কিছু কি হয়েছে? হঠাৎ ইতালি কেন যেতে হবে? আদ্দিক রাশভারী গলায় বলল। আমি এখানে একেবারে থেকে যাওয়ার জন্য আসিনি নিবৃতা। পরিস্থিতির চাপে পড়ে আজ এই অবস্থা। আর সে পরিস্থিতি বোধ হয় এবার হাতের নাগালে চলে যাচ্ছে। এখন বসে থাকলে আমি আর এই নাগাল পাবো না কখনো। নিবৃতার ঢোক গিলে সে তো জানে আদ্দিকের ইতালি যাওয়ার কারণ হিসেবে প্রত্যক্ষ বা পরোক্ষ যে কোনো একভাবে হলেও ভেলিয়াকে সে ঠিকই ধরতে পারবে। অথচ সে এখন চাইলেই পারে আদ্দিককে আটকাতে। তার ঝুলিতে সে অধিকারও আছে। তবে আজ সেই অধিকার বোধে জোর নেই। পুকুরের ওপর পড়ে থাকা শালুকের পাতার মতোই তার আজ নিস্তেজ, নিষ্প্রাণ। শুধু এইটুকু বলল খুব জোর করে। আমাদের তো একসাথে যাওয়ার কথা ছিল। আমাকে যেতেই হবে। তোর কাগজপত্র হতে অনেক সময় লাগবে। এতদিন অপেক্ষা করা আমার পক্ষে সম্ভব নয়। আর তাছাড়া আমার সেখানে একটা চাকরি হয়ে আছে। এখানে বসে থাকলে তো তার আমাকে আর এমনি এমনি বেতন দিবে না। আমাকে সেখানে উপস্থিত থেকে কাজ করতে হবে। তবে যাওয়াটা প্রয়োজন। আদ্দিক উঠে দাঁড়ালো, জিজ্ঞেস করলো। তুই কি বসবি আরো কিছুক্ষণ? নিবৃতা নিরুদ্যোগ হয়ে মাথা ঝাঁকালো কেবল। বেশ। বলেই সেখান থেকে আদ্দিক চলে এলো। নিবৃতা ধীর পায়ে পুকুরের দিকে নেমে এলো কিছুটা। একেবারে শেষের সিঁড়িতে বসে পানিতে পা ভেজালো। ভীষণ শীতল পানি চামড়াতে লাগতেই সে যেন আরাম পেল খুব। সে পানিতে নিরেট দৃষ্টি নিবদ্ধ করে ভাবল, সে আসলে কি চায়। এই যে বিয়েটা করলো, অসুখী হবে জেনেও করলো। তবে এখন কেন এমন যন্ত্রণা সহ্য হচ্ছে না? যন্ত্রণাকে স্বেচ্ছায় ডেকে এনে তার ভার বহন করা এখন এত কষ্টসাধ্য হয়ে উঠেছে কেন? কেন মনে হচ্ছে কলিজাতে কেউ সূচ ফোটাচ্ছে? নিবৃতা বড় বড় করে নিঃশ্বাস ফেলল কয়েকবার। একবার ভাবল, না, আদ্দিককে আটকাবে। তাকে একা কোনোভাবেই ইতালিতে যেতে দিবে না। পরক্ষণে আবার মন পাল্টালো, ভাবলো অন্য কথা। যাক, আদ্দিক ইতালি, সেও দেখবে জোর কার বেশি, মিথ্যে ছলনার নাকি তার সত্য ভালোবাসার। এরপর 1 সপ্তাহের মধ্যেই আদ্দিক টিকিট কেটে ইতালি যাওয়ার সব রকম প্রস্তুতি নিয়ে ফেলল। এই পুরো 1 সপ্তাহ 60টা দিন নিবৃতা তার সাথে প্রয়োজন ব্যতীত একটা কথাও বলেনি। সারাদিন তার সময় কেটেছে তুবার সাথে। গ্রামে ঘুরে বেরিয়েছে, কত মানুষের বাড়িতে আদর আপ্যায়ন পেয়েছে, খাবার খেয়েছে মজার মজার। আর তার এত ব্যস্ততা আর এত চঞ্চলতার ভিড়ে মন খারাপের দলেরা একটু মাথা উঁচু করারও জো পায়নি। যদিও পুরো দিনের হইহুল্লোড়ের ইস্তফা ঘটিয়ে রাত নামতেই মনটা খানিক ভার হতে দেখা যেত, তবে সেটাও ভীষণ সাময়িক। আগের মতোই রাত জেগে গল্প পড়ে কিংবা নিজের কল্পনায় বিভোর হয়ে ঠিক মনের সেসব অসুখ দূর করে দিতে পারত সে। আজ রাতে আদ্দিকের ফ্লাইট, সে বের হবে দুপুরে। গোছগাছ সব শেষ। নিবৃতা তখন বাইরের উঠানে পেয়ারা গাছের নিচে দাঁড়িয়ে পেয়ারা পাড়ার প্রয়াস চালাচ্ছে। তুবা ইতোমধ্যেই খাচ্ছিল একটা। চিবাতে চিবাতে বলল, ভাইয়া যে চলে যাচ্ছে, তোমার কষ্ট লাগছে না কন্যাটা? নিবৃতা ডাল টেনে নামালো। পেয়ারা পেল হাতের নাগালে। কষ্ট লাগবে কেন? ওনার সেখানে ক্যারিয়ার, উনি এখানে বসে সেটা সামলাবেন কি করে? যেতে তো ওনাকে হবেই। দুবার ঠোঁট ফুলিয়ে শ্বাস ফেলল। নিবৃতার 1 হাত জড়িয়ে ধরে বলল, সন্দেহ করার অনেক উপায় থাকলেও তুমি ভাইয়াকে একটুও সন্দেহ করলে না। তুমি ভীষণ ভালো কন্যাটা। বড় হয়ে আমি তোমার মতো ভালো বউ হব। দুবার কথার জবাব দিল না নিবৃতা।
মলিন হাসল কেবল। সব সব নিয়েছো আদ্রিক? আদ্রিক দরজার কাছে মাকে দেখে মুচকি হাসল, বলল, হ্যাঁ, নিয়েছি। মিলি এগিয়ে এলেন, আদ্রিকের পাশে দাঁড়িয়ে তার মাথায় হাত রেখে বললেন, তুমি সেই অবুঝ বয়স থেকে বিদেশে সম্পূর্ণ একটা ভিন দেশ, মানুষ, সংস্কৃতি আর ভাষার মধ্যে থেকে বড় হয়েছ। আজ তুমি পূর্ণবয়স্ক। তবে মা হিসেবে আমি এতটুকু বেশ গর্ব নিয়ে বলতে পারি, পুরো আলাদা একটা জগতে বড় হলেও তুমি এদেশের মানুষের মতো বিবেকবান, দায়িত্বশীল আর সৎ একজন ছেলে। আমি আর তোমার বাবা তোমাকে উপযুক্ত শিক্ষা দিতে পেরেছি এবং আজ অবধি তুমি সেই শিক্ষাকে ধরে রেখেছো বেশ সুন্দরভাবে। কখনো এতটুকু অবমাননা করনি, আশা করছি ভবিষ্যতেও করবে না। ওয়াদা করো মায়ের এই বিশ্বাস ভরসা তুমি কোনোদিন ভাঙবে না। লিলি তার এক হাত বাড়িয়ে দিলেন। আদ্রিক তাকালো সেদিকে। সে জানে লিলি কেন এই কথাগুলো বলছেন। মায়ের মন আগে থেকেই বুঝে ফেলে সব। ক্ষীণ হাসল সে। মায়ের হাতের ওপর তার শক্তপোক্ত হাতটা রেখে বলল, ওয়াদা, তোমার ছেলে তোমাদের শিক্ষার অমর্যাদা করবে না। লিলি খুশি হলেন, এগিয়ে এসে ভালোবাসা আঁকলেন ছেলের কপালে। বেশ, আরেকবার সব দেখে নাও, আমি রুমে গিয়ে দেখি তোমার বাবা তৈরি হলো কি না। লিলি চলে গেলেন। তখন ওই পেয়ারা হাতে রুমে এলো নিবৃতা। এসেই বলল, পেয়ারা খাবেন? ব্যাগের চেইন আটকানোর পথে থেমে আদ্রিক নিবৃতার দিকে চাইল। এত সাবলীল ভঙ্গিতে সে পেয়ারা খাওয়ার কথা বলল, মনে হচ্ছে যেন এই মুহূর্তে পেয়ারা খাওয়া ছাড়া আর দ্বিতীয় কোনো জরুরি কাজ নেই। অবশ্য মেয়েটা এই পুরো একটা সপ্তাহ তার সাথে এভাবেই কথা বলেছে, সুন্দর, স্বাভাবিক। আগের মতো চঞ্চলতা ছিল না সেই কণ্ঠে, না কোনো অযৌক্তিক অপ্রাসঙ্গিক কথা। একেবারেই না বললে যা নয় তাই বলেছে। কেন হঠাৎ সে পাল্টে গেল সেটা আদ্রিকের জানা নেই বললেও মিথ্যে বলা হবে, আবার জানে বললেও অনুশোচনা হবে খুব। নিজের দোনামোনা মনকে সামলে সে ঠোঁট ভেজালো জিভে, বলল, আমি চলে গেলে তুই তোর বাড়িতে চলে যাস। নিবৃতা বিছানার এক পাশে পা ঝুলিয়ে বসল। পেয়ারায় কামড় বসিয়ে জিজ্ঞেস করল, কেন? আপনার সাথে আমার বাড়িতে যাওয়ার সম্পর্কটা কি? আপনার কি মনে হয় আমি আপনার জন্য এখানে থাকছি? আদ্রিক প্রশ্ন করল। মনে হওয়াটা কি অযৌক্তিক? অবশ্যই, এটা আমার শ্বশুর বাড়ি, আর শ্বশুর বাড়িতে থাকতে গেলে স্বামীর প্রয়োজন পড়ে না। আদ্রিক মৃদু হেসে নিবৃতার পাশে এসে বসল, বলল, তুই খুব ভালো মেরে নিবৃতা, তোর জন্য আমি উপযুক্ত নয়। নিবৃতা পেয়ারা খাওয়া ফেলে আদ্রিকের দিকে চাইল। আদ্রিকের চোখে মুখে অনুতাপ জলজল করছে। লম্বা আদলে শুভ্র মুখটাকে সে কি মায়া, তাকালে আর চোখ ফেরাতে ইচ্ছে করে না। সে ছোট্ট নিঃশ্বাস ফেলল। মনকে যে এই অবধি কত শাসিয়েছে তার ইয়াত্তা নেই। এই যে মানুষটাকে কাল থেকে আর চোখের সামনে দেখবে না, তখন কেমন করে থাকবে সে? দিনটা যেমন তেমন রাত হলে বুকে যে ব্যথা উঠবে, সেই ব্যথা সে সামলাবে কি করে? নিবৃতা ভেবে পেল না। এত কঠিন প্রশ্নের জবাব দেওয়া তার মস্তিষ্কের পক্ষে সম্ভব হলো না। সে জবাব দিল মৃদু সুরে, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, যে যার জন্য উপযুক্ত আল্লাহ তাকেই তার জীবনে পাঠান। আদ্রিক কতক্ষণ মেঝের দিকে চেয়ে রইল। এরপর বেশ সময় নিয়ে জিজ্ঞেস করল, তুই আমাকে আটকাচ্ছিস না কেন? তুই জানিস মাকে তুই বললে মা আমার যে আটকে দেবেন, আর মায়ের অমতে আমি এখান থেকে এক পাও নড়ব না। তাতে আমার লাভ? আদ্রিক বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, আমার থাকা না থাকাতে তোর কিছু যায় আসে না? যায় আসলে খুশি হতেন? পাল্টা প্রশ্নে অপ্রস্তুত হলো আদ্রিক। এই প্রশ্নের উত্তর না মুখে আর না মনে, কোনোভাবেই সে দিতে পারল না। নিবৃতা তাকে কতক্ষণ দেখে নিয়ে চোখ সরিয়ে নিল। তারপর অশান্তির দহনে দগদগে করা গলাটা হালকা ঝেড়ে বলল, আপনি জানেন আমি একটা কথা খুব বিশ্বাসী, যা আমার তা আমার কাছে থাকলেও আমার, আমার থেকে হাজার মাইল দূরে চলে গেলেও আমার যা না তাকে আমি ধরে বেঁধেও কখনো আমার করতে পারবো না। তাই আমার জোর করাতে এত আপত্তি। তারপর একটু থেমে আবারও বলল, আপনি যদি আমার হন তবে পৃথিবীর শেষ মাথাতে গিয়েও আপনি ঠিক আমার কাছেই ফিরে আসবেন। আদ্রিক ফ্যালফ্যাল করে চেয়ে রইল। মুখে রানী, চোখে নেই অস্থিরতা। এই ছোট্ট মেয়েটা এত ভারী কথা কি করে বলে?
তার তো শুনেই মাথার ভেতর কেমন করে। আর মেয়ের কি বলতে একটু জিভও কাঁপে না? মাঝে মাঝে তোর কথা শুনলে আমার মাথার ভেতর যেন কেমন করে রে। তুই কি এসব কথা উপন্যাস পড়ে শিখিস? নিবৃতা হাসল, বলল, আপনার কি তাই মনে হয় আদিক ভাই? আমার মনে হওয়া বা না হওয়াতে কি আসে যায়। যাকে তুই এখানে থাকতে চাইলে আমি বাধা দিব না। তোর যেখানে ভাল লাগে সেখানেই থাক। আদ্দিক উঠে পড়ল। নিবৃতা তার জায়গাতেই অটল, বলল মৃদু আওয়াজে, ইতালি যাওয়ার পর আমায় মিস করবেন আদিক ভাই? আদ্দিক একবার চেয়ে দেখল নতজানু নিবৃতাকে, কিঞ্চিত হেসে বলল। একটুও না। নিবৃতা উত্তরে মুচকি হাসল। সে তো উত্তর জানতই, তাও এত ঘটা করে আদ্দিকের মুখ থেকে শোনার কি প্রয়োজন ছিল? এই যে এখন হৃদয়ের ক্ষততে টোকা পড়ল আবার, তাতে নিশ্চয়ই সে আরাম পায়নি। আদ্দিক একে একে সবাইকে সালাম করল। লিলি কাঁদছেন। ছেলেকে ফেলে এই প্রথম তিনি একা থাকবেন, এমন কষ্ট তার আগে হয়নি। মাকে জড়িয়ে ধরে আদ্দিক বোঝালো, বলল চাকরিতে জয়েন করেই আরেকবার ছুটি নিয়ে দেশে আসবে। আর এর মাঝে নিবৃতার সমস্ত কাগজপত্রও হয়ে গেলে একেবারে সবাই ফিরবে তখন। বড় চাচিও কাঁদছেন। ছেলেটার জন্য তারও যে বড্ড মায়া। বাইরের উঠানে চাচা আর আদ্দিকের বাবা গাড়ি নিয়ে অপেক্ষা করছেন, তারাও তার সাথেই যাবেন। আদ্দিক তুবাকে আদর করে দিয়ে তাকে বোঝালো অনেক কিছু। কোনো এক ফাঁকে ছোট্ট করে বলল, নিবৃত্তের খেয়াল রাখিস। এরপর সবার শেষে সে তাকালো বড় বারান্দার এক কোণে দাঁড়িয়ে থাকা নিবৃতার দিকে। মেয়েটা কাছেও আসেনি, দূর থেকেই সবার কান্না দেখছে। আদ্দিক গাড়িতে ব্যাগ রেখে এসে তার কাছে গেল। প্রসন্ন হেসে মাথায় হাত বুলিয়ে বলল, ভালো থাকিস। আর আমার কোনো কথায় কষ্ট পেয়ে থাকলে আই এম সরি। আমি তোকে কষ্ট দিতে চাইনি কখনো। তুই ভালো থাক, সেটাই চাই। লক্ষ্মী মেয়ে হয়ে থাকবে, কেমন? আর কোনো সমস্যা হলে জানাস আমাকে। আসে। আদ্দিকের হাতটা মাথা থেকে সরে আলতো করে নিবৃতার গাল ছুঁয়ে নেমে গেল। ঠিক সেই মুহূর্তে নিবৃতার ইচ্ছা করল খুব করে হাতটা আজীবন তার গালেই চেপে ধরে থাকতে, এভাবেই কাটিয়ে দিতে অনন্তকাল। মানুষ এভাবেই থাকুক তার চোখের সামনে, তার হাতের স্পর্শ এভাবেই নিজের অধিকার ফলাক। কিন্তু বিধিবাম তেমন কিছুই হলো না। আদ্দিক এক কদম এগিয়ে গিয়েও আবার কি ভেবে পিছন ফিরল। নিবৃতার নিষ্প্রাণ মুখটার দিকে চেয়ে বলল, জিজ্ঞেস করছিল না তোকে মিস করবো কিনা? বিশ্বাস কর নিবৃতা, তোকে আমি ভীষণ মিস করব। দীর্ঘ 15 ঘন্টা জার্নি শেষ করে মিলান শহরে পা রাখল আদ্দিক। এয়ারপোর্টের সকল কাজ মিটিয়ে ট্যাক্সি নিল ব্রেবার উদ্দেশ্যে। এত ঘন্টার জার্নির পর শরীর এখন পরিশ্রান্ত, নিস্তেজ, তবে মস্তিষ্ক জেগে সহসা। এই যে এই শহরেই তার ছোট্ট থেকে বড় হওয়া, শৈশব কৈশোর সব এখানেই অতিবাহিত করা। আর সবটাতেই ছিল তার পরিবার, মা বাবা আর বোনটা। অথচ আজ এই শহরে একা পা রেখে নিজেকে বড্ড নিঃস্ব লাগছে। মনে হচ্ছে যেন তার কেউ নেই, কিছু নেই। এই পুরো পৃথিবীতে সে ভীষণই একা। গাড়ির চাকার তখন মৃদু গতি, নরম সিটে গা এলিয়ে দিল আদ্দিক। শূন্য নিভু চোখে চেয়ে রইল বাইরের দিকে। এই শহরের সৌন্দর্য নতুন কিছু নয়, ছবির মতো, শিল্পীদের শিল্পকর্মের মতো সুন্দর এই শহর। জানালার বাইরে চোখ যেতেই দেখা যায় শহরের প্রাণবন্ত রাস্তাগুলো। চোখ আটকায় কস্তেলো স্ফোর্জেস্কোতে বিশাল ইতিহাস সমৃদ্ধ দুর্গাটির উঁচু দেয়াল, যা শহরের দিক থেকে তার বিশালত্বে দাঁড়িয়ে। রাস্তার দুপাশে ছড়িয়ে রয়েছে এলিগেন্ট বুটিক্স আর ফ্যাশন শোরুমের বাহার। পাশের ক্যাফেগুলোর ছোট্ট ছোট্ট টেবিলে বসা মানুষজন কথা বলছে, চা বা কফির হাতে ব্যস্ত, ঠোঁট নড়ছে তাদের। আদ্দিক তাদের দেখে নিষ্পলক চোখে, যেন এই শহরের প্রতিটি দৃশ্যই লুকিয়ে আছে কিছু অলক্ষিত গল্প। গাড়ি যখন ধীরে ধীরে ব্রেবার কাছাকাছি পৌঁছায়, তখন রাস্তার দুপাশের ছোট ছোট শিল্পের দোকান ও গ্যালারির সৌন্দর্য চোখে আটকানোর মতো হয়। আদ্দিক সেই সৌন্দর্য দেখে অভ্যস্ত। এই সৌন্দর্যের মাঝেই বড় হয়েছে সে। গাড়ি থামতেই সে নামল। বাতাসে মিশে থাকা এসপ্রেসো আর
পিস্তা ক্রিমের এক গন্ধ নাকে এসে লাগলো তার। গন্ধটুকু হজম করে সে পকেট থেকে টাকা বের করে ড্রাইভারকে দিয়ে দিল। তারপর নিজের সব লাগেজপত্র নামিয়ে বিদায় নিল গাড়ি থেকে। ব্যাগ টেনে অতঃপর এগিয়ে গেল সেই চেনা চরিত 4 তলা দালানটার দিকে, যার 2 তলার তারা থাকে। মিলানিজ স্থাপত্য শৈলীতে নির্মিত এই বাড়িগুলো যেন এক একটি সৌন্দর্যের প্রতীক। মায়ের থেকে চাবি আনা হয়েছে বলে আদ্দিক আর দেরি না করে দরজার লক খুলে ভেতরে এলো। কতগুলো দিন পর সেই চিরচেনা ঘর, দেয়াল, তার রং, ফার্নিচার। আদ্দিক বুক ভরে শ্বাস টানল। এই তো নিজের ঘরের ঘ্রাণ পাচ্ছে। সে দরজা আটকে নিজের রুমের দিকে এলো। বিছানায় বসলো গিয়ে, লাগেজপত্র রাখলো পাশে। নরম তুলতুলে ফোমে গা লাগাতেই যেন রাজ্যের ঘুম হামলে পড়ল চোখের পাতায়। কিন্তু সে ঘুমালো না। এতদিন দরজা জানালা বন্ধ থাকায় ঘরদোরের অবস্থা বেহাল। তাছাড়া তার ফ্রেশ হওয়াও যে বাকি। আদ্দিক উঠে পড়ল দ্রুত। লাগেজ খুলে একটা ভালো কাপড় নিয়ে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। তখন সন্ধ্যা। চারদিকে ভেসে বেড়াচ্ছে মুয়াজ্জিনের দেয়া আজানের মধুর সুর। বাইরে তখন অন্ধকার এসে চোটপাট শুরু করেনি। এখনও তার পথ বাকি কিছুটা। নিবৃতা বাইরের বারান্দাতে বসা, পাশেই তুবা। কোত্থেকে যেন কয়েকটা বড়ই এনেছে, সেগুলোই এখন খাচ্ছে লবণ মরিচ দিয়ে। নিবৃতার সেসবে মন নেই, তার ঘোলাটে দৃষ্টি বাইরে। পুরো একটা দিন সে আদ্দিককে ছাড়া কাটিয়েছে। পৌঁছানোর পর ফোন দিয়ে সে লিলির সাথে কথা বললেও তার সাথে কথা বলেনি। আদ্দিক থাকা অবস্থায় সে বুঝতে পারেনি এই দূরত্বের দহন এত বিধ্বংসী হবে। ভেবেছিল সামলে ফেলবে, কিন্তু এখন এক রাতেই অসহ্য লাগছে সব। তুমি ভাইয়াকে মিস করছো তাই না কন্যাটা? নিবৃতা জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করল। তুমি করছো না? ভীষণ করছি। কখনো ভাইয়াকে ছেড়ে আমাদের কারো থাকা হয়নি যে। নিবৃতা খেয়াল করল তুবার মনটাও ভালো নেই। মেয়েটাও তো তার ভাইকে খুব মিস করছে। সে তুবার গালে হাত রেখে বলল, কষ্ট পেও না, আমার রেজাল্ট দিবে আর 2 সপ্তাহ পর। এরপরে ভার্সিটির জন্য আবেদন করে কাগজপত্র সব তৈরি করে ফেলবো। এরপর সবাই মিলে চলে যাব তোমার ভাইয়ের কাছে। আমাকে সাথে নিবে তো ভাবি? নিবৃতা চমকে তাকালো। উঠানোর মাঝে দেখলো রাকিবকে, লুঙ্গি আর একটা টি শার্ট পরে। লুঙ্গির এক সাইড ধরে কি যেন চিবাচ্ছে মুখে। তাকে দেখেই মেজাজের দফারফা হলো নিবৃতার। এই তো পুরো একটা সপ্তাহ সে আর কোনো হদিস পায়নি, চোখের সামনেও পড়েনি ভুল করে। ভেবেছিল তার কথাতে হয়তো শিক্ষা হয়েছে, তবে এখন তার বাচনভঙ্গি তো বলছে অন্য কথা। রাকিব এগিয়ে এলো তম্ব পায়ে, বলল অসহায় কণ্ঠে, তোমরা সবাই যদি ইতালি চলে যাও, আমার তবে এখানে একা থাকতে একটুও ভালো লাগবে না। আমাকেও সাথে নিয়ে যাও প্লিজ। এই ছেলের আহ্লাদে গা জ্বলে ওঠে নিবৃতার। সে তপ্ত গলায় জবাব দেয়, কেন ভাই? জীবনভর এখানে থেকে এখন আমাদের যাওয়া না যাওয়ার উপর, যাওয়া না যাওয়ার সাথে আপনার ভালো লাগার কি সম্পর্ক সেটা তো বুঝতে পারছি না। রাকিব ঠোঁট কামড়ে তার কপট হাসিটুকু মেলে ধরল, বলল ক্রূর সুরে, ইস ভাবি, তুমি না কিছুই বোঝো না। ভালো লাগার কারণ পাশে না থাকলে কি ভালো লাগে? এই যে ভাই চলে গেল, তোমার কি তাতে ভালো লাগছে বলো? নিবৃতার জবাব দিতে ইচ্ছে করল না একটুও। এই ছেলেকে দেখলেই রাগ হয় তার। সে তুবাকে দেখলো আর চোখে। মেয়েটা কি ভীষণ মুগ্ধতায় দেখছে এই অসভ্যটাকে। তার ভীষণ মায়া হলো। রাকিবের মতো এমন বেয়াদব অসভ্য ছেলে তুবার মতো ফুলের ন্যায় মেয়ের মুগ্ধতা পাওয়ারও যোগ্যতা রাখে না। সে উঠে দাঁড়ালো সটান, বলল, চলো তুবা, ভেতরে যাই। তুমি যাও ভাবি, আমি আসছি। এই হায়নার মুখে তুবাকে রেখে উঠে যেতে মন সায় দিল না নিবৃতার। কিন্তু এই হায়নার মুখের সামনে বসে থাকাও যাচ্ছে না আর। জিভ না বের করলেও তার লকলকে ভাবটা ঠিকই ঠাহর করতে পারছে নিবৃতা। সে আর বসে থাকার শক্তি পেল না, উঠে চলে গেল হনহনিয়ে। রাকিব মুখ কুচকালো অমনি, মনে মনে গালিও দিল কিছু বিশ্রীভাবে। এই দেমাগি মেয়ের কথা থেকে আনলি বলতো? কথা বলতে গেলেই কেমন স্যাত করে উঠে। আল্লাহ, তুমি এসব কি বলছো রাকিব ভাই? আপু মোটেও দেমাকি না।
আপু হলো সহজ সরল ভোলাভালা একটা মেয়ে। ভোলা ভালা। রাকিব নিজের বাঁ হাতটার দিকে তাকালো। নখের দাগগুলো এখনো জ্বলজ্বল করছে তার কালো চামড়াতে। চোয়াল শক্ত হলো তার। সেখান থেকে চলে গেল বড় বড় কদমে। তুবা ঠোঁট উল্টালো। লোকটা তার সাথে কথা না বলে চলে গেল কেন? আর্ধেক চলে যাওয়ার পর নিবৃতা তুবার সাথে তার রুমেই থাকে। এখনও সে সেখানেই আছে। বিছানায় বসে এতক্ষণ মা বাবার সাথে কথা বলছিল। মাত্রই শেষ হলো তা। এখন আনমনে গ্যালারিতে ঢুকলো। নিজের বিয়ের ছবিগুলো দেখতে আরম্ভ করলো মনোযোগে। এই তো তার কাজ, সারাদিনে রাতে হাজারবার এই ছবিগুলো দেখা। কতবার যে এই ছবিগুলো দেখে দেখেই সে আদ্দিককে চুমু দিয়েছে তার কোনো হিসাব নেই। সেই হিসাব করতেও বসেনি কখনো। এখনও সে দেখছে আদ্দিককে ছলছল নিটল চোখে। শুভ্র সাদা পাঞ্জাবি গায়ে স্নিগ্ধ মুখটাতে হাত বুলিয়ে বলল, আমি আপনাকে খুব মিস করছি আদ্দিক, খুব। ভাবি আপনার চা। সচকিত হলো নিবৃতা। দরজার অভিমুখে রাকিবকে দেখে রাগ উঠে গেল তার ব্রহ্মতালুতে। কর্কশ কণ্ঠে বলল, আপনার এখানে কি চাই? রাকিব ভেতরে প্রবেশ করলো চা হাতে। বলল, রাখছো কেন ভাবি? আমি তো কেবল তোমার জন্য চা এনেছিলাম। বিছানার পাশে টেবিলে রাখতে রাখতে বলল রাকিব। নিবৃতা আগের সুরেই বলল, আমি কি চা আনার কথা আপনাকে বলেছি? বলতে হয় না, দেবররা ভাবিদের সব অসুবিধার কথা না বলতেই বুঝে যায়। বসার ঘরে সবাই চা খাচ্ছে আর তুমি এখানে একা বসে, এটা কি মানা যায় বলো? আমার ইচ্ছে করছিল না, তাই আমি ঘরে বসেছিলাম। আপনাকে চা নিয়ে এই ঘরে আসার অনুমতি কে দিল? রাগে নিবৃতার গলার স্বর নড়বড়ে, অথচ রাকিবের মাঝে কোনো হেলদোল নেই। সে মুচকি হেসে বলল, এই যে বললাম ভাবির খেয়াল রাখা দেবরদের দায়িত্ব, তাই এলাম। তুমি না বললেও তো আমি বুঝি ভাবি। নতুন নতুন বিয়ে, এখন কি স্বামীকে ছাড়া থাকা যায়? তবে তোমার কোনো চিন্তা নেই ভাবি। ভাই নেই তো কি হয়েছে, আমি আছি না। আমি তোমাকে সব রকম সুখ দিতে পারবো এবং একেবারে ফ্রি তো। বলেই বিশ্রী রকম এক হাসি দিল সে। রাগে শরীর জ্বলে উঠল নিবৃতার। রাকিবের কথার অর্থ মস্তিষ্কে বাড়ি খেতেই মাথার তালু লাফাতে আরম্ভ করল। আর এক মুহূর্ত বিলম্ব না করে টেবিলে রাখা ধোয়া ওঠা গরম চাটা ছুঁড়ে মারল রাকিবের মুখে। চামড়াটা জ্বলে গেল কি? রাকিব চোখ মুখ খিসে ধরল। নিবৃতার দিকে না তাকিয়ে হুঙ্গার ছাড়ল সে। তোরে আমি দেখে নেব সাপ। এর প্রতিশোধ যদি না নিছি আমি, তাহলে আমার নামও রাকিব না। সাপের মতো ফোঁস করতে করতেই সেই রুম থেকে বেরিয়ে গেল সে। নিবৃতা আগের জায়গায় বসলো আবার। শরীর তার কাঁপছে। চোখের সামনে অন্ধকার দেখছে মনে হচ্ছে শিরা বহমান রক্তগুলো সব ক্রোধের উত্তাপে টগবগিয়ে উঠছে তার। এমন অসহ্য রকম যন্ত্রণা তো এর আগে কখনো হয়নি। নিবৃতা উঠে দাঁড়ালো। একবার ভাবলো, এখন ওই সবার কাছে এই জানোয়ারটার নামে বিচার দেওয়া দরকার। পরক্ষণেই আবার তার মনে পড়ল তুবার কথা। ছোট্ট মেয়েটা যে ভীষণ কষ্ট পাবে, এভাবে হুট করে এত বড় জঘন্য সত্যি সে সহ্যও করতে পারবে না। নিবৃতা বসলো শান্ত হয়ে, নিজেকে বোঝালো উত্তেজিত হয়ে কিছু করা যাবে না। মাথা ঠান্ডা করে ভেবে চিন্তে কাজ করতে হবে। ওই বেয়াদবের শাস্তির প্রয়োজন, অবশ্যই প্রয়োজন, এবং নিবৃতাই তাকে সেই শাস্তি দিবে। মিলান শহরটা যেন রাত হলে একটু বেশি আয়োজন করে, সাজগোজ করে। চারদিকে কত রংচং, কত আলোর সমাহার। তবে ঐতিহ্যের দম্ভ কাঁধে দাঁড়িয়ে থাকা দালানগুলো ভাব যেন একটু বেশি। সিগন্যাল পড়তেই আর্ধেক রাস্তা পার হলো। বেশতলা এক বিল্ডিংয়ের সামনে দাঁড়ালো সে। আশেপাশে তাকালো একবার। মানুষের ব্যস্ত পদচারণায় গমগম করছে জায়গাটা। সে ভেতরে গেল। ধীর পায়ে লিফটের কাছে গিয়ে বাটন চাপলো। অতঃপর লিফট ওপর থেকে নামতে সময় নিল 2 মিনিট। মানুষ সব বেরিয়ে আসতেই আর্ধেক ভেতরে গেল। এরপর বাটন চাপলো 13 নাম্বার। চেনা পরিচিত অ্যাপার্টমেন্টের দরজার কাছে দাঁড়িয়ে জোরে নিঃশ্বাস ছাড়ল কয়েকবার। তারপর ঠোঁট ভেজালো জিভে। দরজার লকে পাসওয়ার্ড বসানো। আর্ধেক জানে সেই পাসওয়ার্ড। অন্যদিন হলে অবশ্য নক করত। তবে আজ কী ভেবে নিজের ব্যক্তিত্ব বিরুদ্ধ এক কাজ করল সে। কোনো প্রকার নক না করেই ডিরেক্ট পাসওয়ার্ডে চাপল। লক খুলে গেল তাতে নিমিষেই।
আর্ধেক ভেতরে এলো সম্মুখ পায়ে, দেখলো বাইরে লিভিং রুম কিংবা কিচেনে কেউ নেই, সেদিকে ল্যাম্প লাইট জ্বালানো। আর্ধেক দরজা চাপিয়ে নিজের পায়ের জুতা খুলে পাশে রাখতেই দেখলো সেখানে আরও একজোড়া ছেলেদের জুতা। এই দামি জুতা জোড়া অবশ্য আর্ধেকের অপরিচিত ঠেকেনি, তবে তাতেই বুকের ভেতর খিচে এলো তার, ঢোক গিলল পরপর। মনে মনে খুব করে চাইল তার সমস্ত ভাবনা যেন মিথ্যে হয়, এই জুতো জোড়া মিথ্যে হয়, মিথ্যে হয় পলাশের বলা সব কথা আর পাঠানো ছবিগুলো। আর্ধেক লিভিং রুম ডিঙ্গিয়ে বেডরুমের কাছে গেল, দরজার নব ঘোরানোর জন্য উদ্যত হয়েও থেমে গেল আচানক। ভেতর থেকে আসা গঙ্গানোর শব্দে শরীর জমে গেল তার, হৃদকম্পন থেমে গেল কি মুহূর্তেই। অন্তঃপটে দাঁত বসালো কিছু একটা, তার বেরিয়ে যাওয়া হাতটা কাঁপছে, গলা শুকিয়ে গিয়েছে ইতোমধ্যেই। মন বলছে দরজা না খুলতে, কিন্তু মস্তিষ্ক শাসিয়ে বলছে এক্ষুনি দরজা খোলার জন্য, এক্ষুনি খোলাসা করার জন্য সব। আর্ধেক ঝেম মেরে দাঁড়িয়ে রইল কতক্ষণ, বোধহয় নিজের অবচেতন মস্তিষ্ককে তৈরি করলো কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য। এরপর আর বিলম্ব করলো না এক মুহূর্ত, নব ঘুরিয়ে দরজাটা সজোরে মেলে দিল। ঠিক ওই মুহূর্তে শরীরে ভূমিকম্প হলো তার, পিছিয়ে গেল 2 কদম, চোখের পলক পড়ল না একটুও। বিছানায় অর্ধনগ্ন মানবী দুইজন তখন নিজেদের আড়াল করতে ব্যস্ত। আর্ধেক তাকিয়েই রইল, সেই তাকানোতে প্রাণ নেই। মৃত্যু পথযাত্রী মানুষ নিজের মৃত্যুকে চোখের সামনে দেখলে যেমন নিটল চেয়ে থাকে, ঠিক তেমনই চেয়ে রইল সে আরও কয়েক কদম পিছিয়ে ঢোক গিলল। বুকে কি যে অসহ্য যন্ত্রণা। সে লিভিং রুমে এসে সোফাটায় বসে পড়ল, ঠোঁট কামড়ে চুল টেনে ধরল নিজের। এরকম ভয়ঙ্কর যন্ত্রণা যে তার আগে কখনো হয়নি, সে যে সহ্য করতে পারছে না, বোঝে না সে। এই মুহূর্তে তার অনুভূতি কেমন হওয়া উচিত? রাগ, দুঃখ, ঘৃণা, অপমান, নাকি শুধুই এক গভীর শূন্যতা? তার সমস্ত অস্তিত্ব যেন দুলে উঠছে, অথচ শরীর স্থির, পাথরের মতো অবিচল। চোখের সামনে ছড়ানো সেই দৃশ্য তীব্র বাস্তব, অথচ তার কাছে যেন সে এক বিভীষিকাময় দুঃস্বপ্ন। হন্তদন্ত হয়ে লিভিং রুমে ছুটে আসে মায়ের পর আদ্যিকের দ্বিতীয় সব থেকে প্রিয় নারী, অথচ আজ সেই নারীর দিকে চোখ তুলে তাকাতেও তার মরণ যন্ত্রণা হচ্ছে। ভেলিয়া কিভাবে বলবে বুঝে উঠতে পারছে না। আদ্যিককে এই মুহূর্তে এখানে দেখার মতো বিস্ময়কর ব্যাপার আর দুটো হতে পারে না। সে নিজেই প্রথমে বিশ্বাস করতে পারেনি যে আদ্যিক এখানে, তার চোখের সামনে। একবার স্মিথকে দেখলো আর চোখে, সেই ছেলের মুখ শুকনো পাতার মতো মজে আছে। ভেলিয়া ঢোক গিলে জিভ ভেজায়, তারপর ইতালিয়ান ভাষায় বলতে নেয় কিছু। আদি আদি আ হাতের পিঠ দেখতেই ভেলিয়া থেমে যায়। আদ্যিক উঠে দাঁড়ায় ভাঙ্গা শরীরে, স্মিথের দিকে এগিয়ে যায়। ঘাবড়ে সংকুচিত হয়ে পড়ে স্মিথ, ভেবে নেয় শরীরের দশা আজ 12টা বেজে যাবে নিশ্চিত। সেই প্রস্তুতি নিয়ে নিল সে। বন্ধু হয়ে বন্ধুর বুকে ছুরি বসাতে হাতকে একটুও কাঁপলো না? স্মিত হতভম্ব হলো, আদ্যিকের দিকে চোখ তুলে তাকাতেও পারল না সে। চোরের মতো চোখ নিচু করে রাখল। আদ্যিকের ঠোঁট কাঁপছিল খুব, কথা বলতেও কষ্ট হচ্ছে। স্মিথের জবাব নেই দেখে ভেলিয়াই বলল, না কাঁপেনি, বরং স্মিথ যা করেছে বেশ করেছে, তোমার সাথে এমনটাই হওয়া উচিত। আদ্যিক এবার তাকালো তার দিকে। ভেলিয়াকে দেখতে পেল একটা পাতলা রাতের পোশাকে। আদ্যিকের সেই মরণ যন্ত্রণা বাড়ল আচানক। এমনভাবে তো সেও ভেলিয়াকে কল্পনাও করেনি কখনো, অথচ মেয়েটা তার বন্ধুর কাছে নিজেকে এভাবে ধরা দিল। আদ্যিক বড় বড় নিঃশ্বাস ফেলল কয়েকবার, বলল, আমাদের সব কিছু কি এতটাই ঠনকো ছিল, নাকি আমার ভালোবাসায় খাত ছিল কোনো? ভালোবাসা? কোনটাকে ভালোবাসা বলো তুমি? আমাকে ভালোবাসলে কি তুমি অন্য কাউকে বিয়ে করতে? আদ্যিক মলিন হাসল, বলল, আমার বিয়ের কথা তুমি জেনেছো কাল, কিন্তু তোমার এই ছলনার কথা আমি জেনেছি আরও 1 সপ্তাহ আগে।
এবং এটাও জেনেছি এই ছড়ানোর সময়কাল 6 মাস। সেখানে আমার বিয়ে 10, 12, বড়জোর 15 দিন। তাহলে গত 5 মাস 20 দিন তুমি আমার অগোচরে যা করলে সেটা কি ভেরিয়া? আমার সাথে সম্পর্কে থাকা অবস্থাতে তুমি আমার বন্ধুর সাথে লিভ ইনে ছিলে। এটাকে তুমি কি বলবে? ভালোবাসা বলবে? ভেলিয়া খুব রেগে গেল। আদিকের দিকে এগিয়ে এসে বলল, আমি যা খুশি করব, তাতে তোমার কি? আমি স্মিতের সাথে লিভ ইনের থেকে বেশ করেছি। তুমি কি দিয়েছো আমায়? না মানসিক সুখ আর না শারীরিক। তাহলে কি দেখে আমি তোমার কাছে থাকবো? এত বছরের প্রেমে কোনো দামি গিফট তুমি দিয়েছো আমায়? দামি গিফট বাদ দাও, কখনো একটা চুমু দিয়েছো? আমি জোর করলেই আবার ইলটেলাটেরদের মতো বলতে, আমার যা হবে সব বিয়ের পর, পবিত্র আর পরিপূর্ণভাবে। 21st সেঞ্চুরিতে এসেও চিন্তাভাবনা সেই আদিম যুগের। তোমার সাথে যে আমি এতদিন ছিলাম সেই তো তোমার সাত কপালের ভাগ্য। আসলে কি বলো তো, তুমি আমার মতো মেয়ে ডিজার্ভই করো না। তোমার জন্য ওই তোমার বইয়ের মতো অমন অশিক্ষিত সস্তা মেয়ে ঠিক আছে। ভেলিয়া নাক ছিটকালো। হুঙ্কার ছুড়ল তখনই আদিক। খবরদার ভেলিয়া, আমার ওয়াইফকে নিয়ে একটা বাজে কথা বলবে না। সে যেমনই হোক না কেন, অন্তত তোমার মতো দুশ্চরিত্র না। আর তুমি সস্তা বলছো কাকে? আদতে তুমি কি বলছো সস্তা কোনটাকে বলে? সস্তা হলো সে জিনিস যাকে মানুষ সহজে হাতের নাগালে পেয়ে যায়। যেমন তুমি, কয়টা টাকা দিলে মানুষ তোমাকে পেয়ে যাবে। আর নিবৃতা, ওর পায়ের সামনে কেউ পুরো পৃথিবী এনে ফেললেও আমি ব্যতীত ও আর দ্বিতীয় কাউকে সুযোগ দিবে না। তাই ওর থেকে তুমি আঙুল তোলো না। তুমি যে নখের যোগ্য না। আদিক আর দাঁড়ালো না। না দাঁড়ানোর মতো শক্তি বা ইচ্ছে কোনোটাই আছে তার। একটু আগে যা শুনছে তার পুরো একটা জীবন দিয়ে দেওয়ার মতো সেটুকুই যথেষ্ট। তার শরীর ভেঙে পড়েছে যেন, তাও কোনো রকমে রাস্তার ওপর উঠে এলো সে। ফুটপাতে কয়েক কদম হেঁটে আর শরীরে শক্তি পেল না। হাঁটু ভেঙে বসে পড়ল। রক্ত শূন্য চোখে চেয়ে দেখল আশেপাশে। কত মানুষ, কত হইচই, অথচ তার আজ কেউ নেই। তার ভেতরটা এখন এক ধ্বংসস্তূপ, যেখানে একসময় ভালোবাসার এক অটুট দুর্গ থাকলেও আজ সেখানে ধুলোর স্তূপ, কেবলই ছাই উড়ে যাচ্ছে দিক বিদিক। মন বলছে চিৎকার করে উঠতে, সব কিছু ভেঙে চুরে ফেলতে, কিন্তু শরীর সে অনুমতি দিচ্ছে না। সে বোবা, পাথর, স্থির, যেন নিজের মৃত্যুকে দেখে ফেলা এক নিঃশেষিত সৈনিক। পাশাপাশি শুয়ে নিবৃতা আর তুবা। অন্যদিন হলে এতক্ষণ মেয়েটা অনেক কথা বললেও আর সে নীরব, কোনো রানী। নিবৃতা তার দিকে ফিরল, জিজ্ঞেস করল, মন খারাপ তুবা? তুবা ছোট্ট করে বলল। কান্না পাচ্ছে আমার কন্যাটা। নিবৃতা বিচলিত হলো। ওমা, কেন? কি হয়েছে? তখন দেখোনি রাকিব ভাইয়ের মুখটার কি অবস্থা হয়েছে? ডানগালটায় কি বড় ফোসকা পড়েছে। ইস, আমার তো দেখেই কান্না পেয়েছে। আমি বুঝি না, হয়তো বড় মানুষটা চায়ের কাপ দিয়ে উল্টে পড়লো কি করে। পড়লো তো পড়লো, চাটাকেও কি ওনার মুখে পড়তে হলো? তুবা হা হুতাশ করছে ভগ্ন সুরে। নিবৃতা দীর্ঘশ্বাস ফেলল। এই ছেলেটা এত মিথ্যা বলে। তখন কি সুন্দর এক মিথ্যে নাটক সাজিয়ে দাবিয়ে দিল সবটা। নিবৃতার তো তখনই খুব ইচ্ছে করছিল ওই ছেলের মুখোশটা মুহূর্তেই টেনে ছিঁড়ে ফেলতে, কিন্তু পারেনি, কেবল পরিস্থিতির চাপে পড়ে। রাকিবকে বাড়ির সবাই বেশ পছন্দ করে। এখন হুট করেই নিবৃতা এক অপবাদ দিয়ে বসলে সেটা সবাই বিশ্বাস করবে কি না সেই নিয়েও যথেষ্ট সন্দেহ আছে। তার উপর তার কাছে কোনো প্রমাণও নেই। সে তুবার দিকে তাকালো, আবার বলল মৃদু সুরে। তুবা তড়িতে তার দিকে ফিরে জিজ্ঞেস করলো, তোমাকে একটা কথা বলবো তুবা? কি কথা বলো? রাকিব ভাইকে নিয়ে তোমার এত না আগানোই ভালো হবে। কেন এমন কথা বলছো কেন? কিছু মনে করো না, আমার আসলে ওনার ব্যবহার খুব একটা পছন্দ হয়নি। আমার মনে হচ্ছে না উনি তোমার জন্য ঠিক মানুষ। তুবা বোধহয় একটু বেশি বিচলিত হলো। শোয়া থেকে একেবারে উঠে বসে পড়ল সে। গলার স্বরে প্রকাশ পেল উদ্বিগ্নতা প্রখর। তোমার এমন কেন মনে হলো কন্যাটা? নিবৃতা উঠল এবার। তুবার এক হাত টেনে নিজের কোলের ওপর রেখে বলল, আমার মনে হয়েছে, হওয়ার কারণটুকু তোমায় এখন বলতে পারছি না আমি, তবে রাকিব ভাইয়াকে আমার একদমই ঠিক মনে হয়নি। আমি তোমার খারাপ চাই না তুবা, আমায় ভুল বোঝো না তুমি। তুমি সবটা খোলাসা করে বলো আগে।
এভাবে অর্ধেক কথা বললে আমি বুঝবো কেমন করে? নিবৃত্তা চাইছে বলতে, কিন্তু অযাচিত অস্বস্তির চোটপাটে পড়েছে, পারছেই না। তুবা তার দিকে মনোযোগ দিল খুব। নিবৃতার চোখে মুখের অদ্ভুত বিভ্রান্তটুকু বেশ সুন্দর মতোই ধরা পড়ল তার কাছে। তার কণ্ঠস্বর বদলালো না। কন্যাটা, কিছু হয়ে থাকলে বলো আমায়, এত সংকোচ করছো কেন? বলতে বলছো? বিশ্বাস করবে আমায়? অবিশ্বাস্য কিছু হবে না নিশ্চয়ই, তোমার উপর আমার ভরসা আছে। নিবৃতা তুবার গালে হাত রাখল, নিজেকে বেশ তোড়জোড় করে প্রস্তুত করলো তুবার বুকে সত্যের বাণ ছোড়ার জন্য। তুবা উন্মুক্ত হয়ে বসে। নিবৃতার কথাবার্তা তাকে বড্ড দুশ্চিন্তা দিচ্ছে যে। আসলে তুবা, আমি তোমার কাছে কিছু লুকোতে চাইছি না, আবার হুট করেও সব বলে দিলে তুমি হজম করতে পারবে কিনা সে নিয়েও সন্দেহ আছে আমার। আমি তোমার কষ্ট দিতে চাই না, আবার কষ্ট পেতে দেখতেও চাই না। তোমার ভালোবাসা ঠিক হলেও ভালোবাসার মানুষটা বড্ড বেঠিক তুবা। রাকিব ভাইয়া তোমার পরিচিত হলেও তুমি তাকে চেনো না পুরোপুরি। ওই মানুষ তোমাদের সামনে যা প্রকাশ করে উনি মোটেও তেমনটা নয়, বরং সম্পূর্ণ তার বিপরীত। নিবৃতা থামল। তুবার প্রতিক্রিয়া বোঝার চেষ্টা চালালো সে। তুবার বুক ঢিপ ঢিপ করছে, ভেতরে হাতুড়ি পেটাচ্ছে কেউ। সে অস্থির গলায় বলল, খুলে বলো সবটা কন্যাটা, এত টেনশন নেওয়া যাচ্ছে না। নিবৃতা ছোট্ট নিঃশ্বাস ফেলল, তারপর বলল, ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত। সব শুনে কি বিশ্বাস করলো মেয়েটা? তার অভিব্যক্তি অস্পষ্ট ঠেকল। নিবৃতা ভীত সুরে জিজ্ঞেস করল, তুমি আমার কথা বিশ্বাস করেছো তো তুবা? তোমার সাথে এত কিছু হলো, তুমি কাউকে জানাওনি কেন? চেয়েছিলাম, তবে লজ্জা, ভয় আর অস্বস্তি আঁকড়ে ধরে আর বলতে পারেনি। তুভা ঢোক গিলে মাথা নোয়ালো। সে সত্যি বিশ্বাস করতে পারছে না তার রাকিব ভাই এমন এত খারাপ কুৎসিত মনের মানুষ। সে নিজের ভাইয়ের স্ত্রীর সাথে এমন আচরণ। তুবা রাগ করবে নাকি ঘৃণা, সেই নিয়ে দ্বন্দ্বে মত্ত হলো। নিবৃতা নিষ্পলক চেয়ে দেখছে তার ভাবমূর্তি। মেয়েটা কিছু বলছে না কেন? কষ্ট কি অনেক বেশি পেয়েছে? তার সহ্য সীমারও বাইরে। মাথা তুলল তুবা, বলল, তোমার অবশ্যই এটা মা আর ভাইয়াকে জানানো উচিত ছিল, ইনফ্যাক্ট সবাইকে, চাচা চাচিকেও জানানো উচিত। এত বড় অপরাধ করেছে রাকিব ভাই, আর শাস্তি নিবৃত হতভম্ব, হতবাক আনন। তার ভাবনার এত বিপরীতে সব ঘটবে সে আশা করেনি। তুবা এত নির্লিপ্ত, এত সাবলীল, অথচ কণ্ঠে নিদারুণ তেজ। সে বিস্ময়ে বিষ্ট সুরে আওড়াল, তুমি কি এসব মন থেকে বলছো তুবা? আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না? কাউকে পছন্দ কিংবা ভালোবাসলেই কি অন্ধ হয়ে যেতে হবে? অবশ্যই না। আমি রাকিব ভাইকে পছন্দ করতাম, তাই বলে তার অন্যায়গুলোকে আমি প্রশ্রয় দিতে পারবো না। অন্যায় যেই করুক না কেন, শাস্তি তার জন্য অনিবার্য। নিবৃতা খুশিতে আপ্লুত হয়ে তাকে জড়িয়ে ধরল। এই তো পুরো তার মতো চিন্তা ভাবনা। আমি এত খুশি হয়েছি না, আমি ভাবতেই পারিনি যে তুমি রাকিব ভাইয়ের বিরুদ্ধে যেতে পারবে। সবসময় এমনটাই থেকো, অন্যায়কারী যেই হোক না কেন, কোনো আপোষ নয়। নিবৃতা তুবাকে ছাড়ল। তুবা রাগত সুরে বলল, কালই সব বলবে সবাইকে, আর পারলে ভাইয়াকে এখনই বলো। ভাইয়ার এখানে এখন মাত্র সন্ধ্যা। আদিকের কথা শুনে নিবৃতাকে অস্বস্তিতে এসে ফের কামড়ে ধরল। সে ইতস্তত সুরে বলল, ওনার সাথে তো আমার কথা হয়নি। হয়নি তো, এখন কল দাও। নাম্বার নেই তো। ভাইয়ার ইটালিয়ান নাম্বারটা আমার মুখস্থ আছে, আমি বলছি। নিবৃতা ঠোঁট কামড়ে ফোনটা হাতে নিল। দুবার বলা নাম্বারটা তুলে মেসেজ দিল তাতে। কেমন আছেন আদিক ভাই? ব্যস্ত? ফ্রি হলে একবার কল দিতে পারবেন, কথা ছিল। মেসেজ না দিয়ে ডিরেক্ট কল দাও না। না থাক, মেসেজ দেখলে উনিই কল দিবেন। তুবা মাথা নাড়িয়ে বলল, উফ, তুমি না, এত হাল ছাড়লে হয় না বুঝলে। নিবৃতা মুচকি হাসল, মাথার বালিশটা ঠিক করতে করতে বলল, চিন্তা নেই বনু, হাল ছাড়লেও সাথ ছাড়বো না। তুবাও শুয়ে পড়ল। সেই ভরসা আমার তোমার উপর আছে, তাই তো মনে হয়েছে আমার ভাইয়ের জন্য তুমিই পারফেক্ট। দুজন একদম মেড ফর ইচ আদার। লজ্জা পেয়েছি। নিবৃতার দুই হাত মুখ লুকানো দেখে তুবা হাসল। নিবৃতা তাকালো, তখন চমকালো সে। দুঃখ লুকিয়ে হাসা বোধ হয় এটাকেই বলে। বেশ রাত করেই তুবার ঘুম এলো।
মেয়েটা ঘুমাতে পারছিল না আজ। বুকের ভেতর কিছু একটার সংঘাত তার চোখের পাতা বন্ধ করতে দিচ্ছিল না কেন জানি। তাও ভীষণ চেষ্টা আর একাগ্রতায় সে সফল হলো। ঘুম এলো রাত 2টোয়। নিবৃতা আরও আগেই ঘুমিয়ে গিয়েছিল। তার যখন আবার ঘুম ভাঙল তখন রাত 3:30 হবে। ফোনের মাত্রাধিক ভোঁ ভোঁ শব্দে আরামের ঘুম চোখ ছেড়ে পালালো তখন। সে ফোন হাতালো কুচকানো মুখে। চোখ দুটো তখনও খোলেনি। স্ক্রিনের দিকে না তাকিয়েই কোনো রকমে কল রিসিভ করে কানে লাগালো। ঘুমাচ্ছিস? হুম। নিবৃতার জড়ানো স্বর। আচ্ছা ঘুমা, রাখছি। ফোনটা কেটে গেল সাথে সাথেই। কয়েক সেকেন্ড কাটলো নীরবে। নিবৃতার কি হলো হঠাৎ? ঘুমন্ত মস্তিষ্ক তার জেগে উঠল আচানক। সে তড়িঘড়ি করে উঠে বসল। চোখ রাগড়ে ফোনের স্ক্রিনে মনোযোগ টানল খুব। দেখল কল লিস্টে কিছুক্ষণ আগে সেভ করা নাম্বারটা জ্বলজ্বল করছে আকাশের তারার মতো। নিবৃতা অস্থির হলো। নিজেকে গালি দিল একটা, সাথে নিজের মরার মতো ঘুমকেও বকল খুব। তারপর কল দিল আবার সেই নাম্বারে। রিসিভ হলো সাথে সাথে। আদিক ভাই। নিবৃতার ঘুম ঘুম ক্ষীণ সুর। সমুদ্রের শান্ত স্রোতের মতো আশ্রে পড়ল তা আদিকের অক্ষপটের বিক্ষিপ্ত পারে। সে চোখ বুঝল, জিজ্ঞেস করল, না ঘুমিয়ে কল দিলি কেন? আপনি তো আগে দিয়েছেন। তুই দিতে বলেছিলি। নিবৃতা লজ্জায় ঠোঁট কামড়ালো। ব্যাপারটা তার মনেই ছিল না। সে মাথা চুলকে হেসে বলল, মনে ছিল না। কি করছেন? রাস্তায় বসে আছি। কপাল কুঁচকে এলো নিবৃতার। রাস্তায় কেন? বাসায় যাওয়ার মতো শরীরে শক্তি নেই। নিবৃতা খানিকটা নড়ে চড়ে বসল। পাশে একবার দেখল তুবাকে, তারপর ধীর গলায় বলল, কিছু কি হয়েছে? আপনার গলাটা অমন লাগছে কেন? কেমন লাগছে? কেমন যেন ভাঙা ভাঙা জড়ানো। ওপাশ থেকে আর জবাব এলো না। নিবৃতা কতক্ষণ চুপ থাকে। হ্যালো হ্যালো বলল কতক্ষণ, তবে আদিকের সাড়া নেই কোনো। সে বিচলিত হলো। আদিকের গলার স্বর আর ব্যবহার কোনোটাই তার কাছে স্বাভাবিক মনে হচ্ছে না। আপনি কি শুনতে পাচ্ছেন আদিক ভাই? কথা বলছেন না কেন? শুধু আমার গলার স্বর না, পুরো আস্থা আমিটাই আজ ভেঙে গড়িয়ে গিয়েছে, চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে একদম। আমার আর এটুকু অস্তিত্ব আস্ত নেই। আদিক নিঃশ্বাস ফেলল জোরে। আদিকের কথাগুলো অস্পষ্ট শোনালো। নিবৃতা অস্থির হলো খুব।